ফেব্রুয়ারি 25, 2009 ঠিক সকাল 9:15টায় আর্মি হেডকোয়ার্টারে একটি ফোন কল আসে। কলটি রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে আকুতি মিনতি করা এক ব্যক্তির কণ্ঠ। ব্যক্তিটি বলছিল, হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার। বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেছে, অফিসারদের হত্যা করছে, ডিজি স্যারকে গ্রেফতার করেছে, আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে এক্ষুনি ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। জবাবে হেডকোয়ার্টার থেকে বলা হয়, আপনি শান্ত হন, আমরা এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। ব্যাস এতটুকুই ছিল তাদের মধ্যেকার কনভারসেশন। হেডকোয়ার্টার থেকে আর্মি ফোর্স সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিডিআর এর জেনারেল সহ মোট 57 জন সদস্য ততক্ষণে লাশে পরিণত হয়েছিল। অর্থাৎ বিদ্রোহী জওয়ানরা টার্গেটেড প্রত্যেককে হত্যা করে ফেলেছিল। হত্যার পর নির্মমতা প্রকাশ করতে পাশে থাকা ম্যানহোলে ফেলে দেওয়া হয় সেই লাশগুলো। প্রচন্ড ঘৃণা থেকে তারা এরকমটি করেছে বোঝাই যাচ্ছিল। দর্শক, বলছিলাম বাংলাদেশে ঘটা 2009 সনের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। প্রতিটি দেশেই সেনাবাহিনীদের মধ্যে বর্ডার গার্ডের জন্য একটি আলাদা ইউনিট থাকে। বাংলাদেশে সেই আর্মি ইউনিটকে বলা হতো বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেলস, যার নাম পরিবর্তন করে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ রাখা হয়। রাজধানী ঢাকার পিলখানায় বিডিআর এর ক্যান্টনমেন্ট বা হেডকোয়ার্টার ছিল, এখনো আছে, যেখানে এই ঘটনাটি ঘটে। দরবার হলের ভেতরে সেদিন সকাল সকাল 2000-এরও বেশি সেনা সদস্য উপস্থিত ছিল। পর মুহূর্তে 9:05 সেখানে জেনারেল শাকিল আহমেদ উপস্থিত হন। 9:30টার দিকে ডিজি তার বক্তব্য শুরু করে। ঠিক এই সময়টিতে ক্ষুব্ধ সিপাহী মঈন হাতে অস্ত্র নিয়ে মঞ্চে উঠে পড়ে। ডিজি শাকিলের দিকে তেড়ে যাচ্ছিল তাকে মারার জন্য, কিন্তু তার আগেই পাশে থাকা রক্ষীরা তাকে ধরে ফেলে। দ্রুত এই খবর নিয়ে দরবার হল থেকে একজন অস্ত্রাগারের দিকে ছোটে। সিসিটিভিতে 9:10টার দিকে একজনকে আমরা অস্ত্রাগারের রুমগুলোতে তালা মারতে দেখি। জওয়ানদের অদ্ভুত আচার আচরণ এবং ঝামেলা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে অস্ত্রাগারের মেইন গেটে তালা দিয়ে দেওয়া হয়, যার কিছুক্ষণ পর খুনিরা বাইরে থেকে অস্ত্র হাতে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে সিসি ক্যামেরার দিকে গুলি ছোড়ে। ঘটনা আঁচ করতে পেরে ভেতরে থাকা বেসামরিক কর্মচারীরা হাত ওপরে করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। খুনিদের একজন ভেতরে ঢুকেই সামনে এক সেনাকে পেয়ে তাকে মারধর করতে শুরু করে। এরপর বাকি খুনিরাও ভেতরে ঢুকে ওই ব্যক্তিটিকে বেধড়কভাবে পেটায়। অপরদিকে দরবার হলে ডিজি শাকিল তৎকালীন সেনাপ্রধান মেজর মঈনকে বিষয়টি অবহিত করেন এবং পিলখানায় ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাতে বলেন। মেজর মঈনকে এ বিষয়ে জানানো হয়েছিল 9:32 এবং ঠিক 9:38 জেনারেল শাকিল ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বিষয়টি অবহিত করেন, দ্রুত সাহায্য পাঠানোর জন্য বলেন। ততক্ষণও খুনিরা পুরোপুরি সংগঠিত হতে পারেনি, অর্থাৎ খুব আর্লি স্টেজে সেনা প্রধান এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়। সময় যতই গড়াতে থাকে ততই খুনিরা সংগঠিত হতে থাকে। অস্ত্রাগারের ভেতরে ঢুকে একে একে ঊর্ধ্বতর কর্মকর্তাদেরকে জিম্মি করতে শুরু করে। তারপর চলে যায় অস্ত্রের ভান্ডারের কাছে, সেখান থেকে গোলা বারুদ সহ আরো বিভিন্ন মেশিনারিজ লুট করে, তাও আবার সদর দপ্তরের গাড়ি ব্যবহার করে। এ সময় বারবার তাদেরকে কাকে যেন ফোন কল করতে দেখা যায়। এই লুটের ঘটনা প্রায় 11:30 পর্যন্ত চলছিল। এর মধ্যে জেনারেল শাকিল বারবার খবর নিচ্ছিলেন যে কোনো সাহায্য এসেছে কিনা। 10টা, 10:30, কিন্তু সময় যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু কোনো সাহায্যের নামগন্ধ পাওয়া যাচ্ছে না। 9:30টার দিকে খবর চেয়ে পাঠালে 10টা কিংবা সর্বোচ্চ 10:30টার মধ্যেই সাহায্য এসে পৌঁছানোর কথা, কিন্তু তেমনটা হয়নি। সন্ত্রাসীরা লুট করার এবং অর্গানাইজড হওয়ার যথেষ্ট সময়, যথেষ্ট অবকাশ পেয়ে যায়। অপরদিকে দরবার ঘরে ঢুকে ঠিক 10:39 জেনারেল শাকিল সহ তার সহকারী কর্মকর্তাদেরকে হত্যা করা হয়। গোলাবারুদ, অস্ত্রশস্ত্র লুট শেষে প্রায় 12টার কাছাকাছি সময়ে ওরা একে একে সিসিটিভিগুলো বিকল করে দিয়ে পালাতে শুরু করে। পালিয়ে যাওয়ার আগে ঊর্ধ্বতর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যা নিশ্চিত করে যায়। তবে অদ্ভুত ইন্টারেস্টিং একটি বিষয় হলো, হত্যাকারীর সবাই কিন্তু পালায়নি। তাদের কয়েকজন মেইন গেটের সামনে এসে দাঁড়িয়েছিল সাংবাদিকদের মুখে মুখস্থ রেডিমেড একটি ঘটনা তুলে দেওয়ার জন্য। চিৎকার করে জয় বাংলা স্লোগান দিতে দিতে মেজর জেনারেলদের উপরে অপবাদ দিয়ে যাচ্ছিল, এই বলে যে সরকার দেশের দুর্ভিক্ষ কাটাতে বিডিআরকে যে দায়িত্ব দিয়েছিল অপারেশন ডাল ভাত, যে দায়িত্বে তাদের কাজ ছিল গরিব দুঃখীদেরকে চাল ডাল সহ খাদ্যদ্রব্য বিলিয়ে দেওয়ার, বলা হয় সেগুলো বিডিআর এর ডিজি আত্মসাৎ করছে, এমনকি দেশের সম্পদ লুণ্ঠন করে নিজের পকেটে ভরেছিল। এটা খুবই হাস্যকর ছিল যে খুনিরা হত্যা করার পর পালিয়ে না গিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। এত কনফিডেন্স ওরা কোথায় পেল? ওরা কি নিশ্চিত ছিল যে কেউ ওদেরকে আক্রমণ করতে আসবে না? আগে থেকে কি বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছিল? যখন কিনা অত্যাধুনিক অস্ত্র নিয়ে র্যাব এবং আর্মি উভয়ে
চপার এবং ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত ছিল 10টার মধ্যেই কি একটা অজ্ঞাত কারণে তাদেরকে অভিযানে ভেতরে পাঠানো হয়নি, অথচ সামান্য বুম এবং ক্যামেরা নিয়ে মিডিয়া চলে যায় ইন্টারভিউ নিতে। ঘটনা চলাকালীন অবশ্য এলোপাথারি গোলাগুলি করছিল সন্ত্রাসীরা, যার ফলে দক্ষিণ ধানমন্ডি ছিল উত্তাল, এমনকি সাধারণ জনগণের গায়েও গুলি লেগেছে। হয়তোবা সন্ত্রাসীদের অভিযান শেষ হওয়ার আগে তাদেরকে একটি গল্প বলার জন্য সুযোগ করে দেওয়া হয়, কেননা খুনিদেরকে ধরে পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করে তখন তাদেরকে কোনো রকম জটিল প্রশ্ন ছাড়াই ছেড়ে দেয়া হয়। একটিবারের জন্যও জিজ্ঞেস করা হয়নি যে ডিজি শাকিলকে তারা কেন হত্যা করেছিল। গবেষকরা এখানে ইন্টারেস্টিং আরো কিছু ফ্যাক্ট তুলে ধরেছেন। তারা বলেন, কেবলমাত্র নেতৃত্বে আসা শেখ হাসিনা আগে থেকেই এই ঘটনা সম্পর্কে জানত। ঘটনার 1 সপ্তাহ আগে তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ধানমন্ডির সুধা সদন থেকে যমুনা ভবনে নিয়ে যাওয়া হয়, যখন যমুনা হল বসবাসের জন্য পরিপূর্ণ উপযুক্ত ছিল না। সেনাপ্রধান মঈন, যাকে প্রথমে কল করেছিলেন ডিজি শাকিল, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সেদিন বেলা 11টায় গিয়ে দেখেন নেতা মন্ত্রীদেরকে নিয়ে সে হাসি তামাশায় মত্ত, অথচ অপরদিকে ডিজি জেনারেলদের রক্তে ক্যান্টনমেন্ট ভেসে গিয়েছিল। এমন ভাব যেন মনে হচ্ছিল তার পরিবার স্বজনদের হত্যাকারীদেরকে খুন করতে পেরে খুব খুশি। আচ্ছা, ঘটনা কি এমনও হতে পারে যে কেবলমাত্র ক্ষমতায় আসা শেখ হাসিনাকে দলীয় লোকেদেরকে বদনাম করতে অপোজিশন পার্টি এরকম ঘটনা ঘটায় নিত? আচ্ছা, গবেষকদের আরো কিছু তথ্য আছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 24 তারিখে যখন শেখ হাসিনা পিলখানা ভিজিট করতে যায়, তার আগের দিন পিলখানার অস্ত্রাগার থেকে 3টি SMG গান খোয়ানো যায় বা হারিয়ে যায়। কড়া সুরক্ষার জন্য এই ছোটখাটো বিষয়গুলোর প্রতি বেশ ভালোভাবেই নজর রাখা হয়, যেন দেশের নেতা বা নেত্রীর গায়ে কোনো রকম আচর আসারও সম্ভাবনা না থাকে। পান থেকে চুন খসলেই সফর বাতিল করে দেয়া হয়। কিন্তু তবুও প্রধানমন্ত্রী 24 তারিখে কোন সাহসে পিলখানায় ভিজিট করেছিলেন সেটি অনেকের মনেই প্রশ্ন। শত ঝুঁকি উপেক্ষা করে প্রধানমন্ত্রী যখন 24 তারিখে পিলখানায় উপস্থিত হয়, তাকে কিন্তু 26 তারিখেও সেখানে যাওয়ার জন্য ডিনারের জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, যা প্রধানমন্ত্রী কোনো এক অজ্ঞাত কারণে প্রত্যাখ্যান করে দেয়। এবং এ ব্যাপারে অধিকাংশ সোলজার্সরা জানতো, জানিয়ে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে আগে থেকেই এই ঘটনা সম্পর্কে অবগত ছিল। এই 26 তারিখের ডিনার আপনি জান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো, এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না, 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে বলে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। সময় মতো ভেতরে সাহায্য না পাঠানোর জন্য একাধিক সৈন্য সামন্ত ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনার উপর। বলা হয়, খুনিদের এই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়াতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অনেক খুশি ছিল। জয় আগে থেকে বিডিআর এর প্রতি ক্ষিপ্ত ছিল। 9/11-এর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ, বাংলাদেশ সহ যখন ইসলামিক এক্সট্রিমিজমের ইস্যুটি নিয়ে মানুষ তৎপর হয়ে উঠছিল, তখন এই সুযোগটি কাজে লাগিয়ে জয় সেনাবাহিনীদেরকে ছাঁটাই করার পরিকল্পনা করেছিল, এই বলে যে বিডিআর বাহিনীদের মধ্যে মাদ্রাসার ছাত্ররা ঢুকে গেছে। ঘটনার পরপর ইমিডিয়েটলি 27 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছেলে জয় দুবাই গিয়েছিল বিদ্রোহীদের সঙ্গে দেখা করতে। পালিয়ে যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে এনভেলপ ধরিয়ে দিয়েছিল সে। বিশেষজ্ঞরা ধারণা করেন জয় তাদেরকে পুরস্কৃত করেছিল। তবুও এখনো প্রশ্ন রয়ে যায়, এই পুরো ঘটনা ঘটানোর পেছনে আসল কারণ কি? এখন আমরা আমাদের বর্ডার গার্ডে যে দলটিকে দেখতে পাই, বিজিবি, তারা মোটেও বিডিআর এর মতো নয়। 1972 সনে তৈরি হওয়া বর্ডার গার্ডের এই দলটি এতটা শক্তিশালী এবং দক্ষ ছিল, যাদের মুখোমুখি হতে ভারতের মতো দেশের সেনাবাহিনীরও হাঁটু কাঁপত। ইটের জবাব পাথরে দেওয়ার ক্ষমতা রাখত তারা। 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর মধ্যে একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে বিএসএফ এর সেনাবাহিনীদের কঠিন জবাব দিয়েছিল বিডিআর বাহিনী। তাদের 150 জনকে মৃত্যুর ঘাড়িতে ঠেলে দিয়েছিল। এর আগেও পাদুয়া সীমান্তে বিএসএফ এর 15 জনকে হত্যা করা হয়। ঘটনার পরপর উত্তাল জনতার মাঝে ভারতের ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং বলেছিল, এর জবাব দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এরপর থেকেই ওত পেতেছিল ভারত, কখন সুযোগ আসবে বিডিআর এর ওপর প্রতিশোধ নেয়ার। এবং 2009-এর বাংলাদেশের আনস্টেবল সময়টিকে তারা বেছে নেয়। সেই সুযোগে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রকে বাংলাদেশে ঢোকায়। তাদেরকে দিয়ে সেনাবাহিনীর পোশাক পরিয়ে বিডিআর এর ঊর্ধ্বতর কর্মকর্তাদেরকে হত্যা করায়। আপনারা বড়াইবাড়ি এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে। শেখ হাসিনা
আমাদেরকে আমাদের চৌকস অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উইথড্র করতে বাধ্য করছে। আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি, এই ভারত এত বড় দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বড়াইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই পরিকল্পনা করে এই ভারতের র বিডিআরের ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা সাধারণ সৈনিক, আমি কোনোদিন বিশ্বাস করি না, তখন আমার 29 বছর চাকরি, আমি বিডিআর সম্পর্কে জানি, কোনোদিন বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ যে ভালো ভালো অফিসার যারা আমাদেরকে আদর স্নেহ লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ সৈনিক কোনোদিন মারবে না। যেই সিলিংটা পাওয়া গেছে, সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয়, সেই সিলিংটা আমাদের বিডিআরে সাপ্লাই নাই। যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে, সেই যে খালি খোসা, সেই খোসাগুলিতে পাওয়া গেছে, সেইগুলো বিডিআরে সাপ্লাই নাই। তারপর প্রধানমন্ত্রীকে, যে ভারতের সাথে শুরু থেকে জড়িত ছিল, অথবা বললে ভুল হবে না ভারতের মাধ্যমে সে ক্ষমতায় এসেছিল, তাকে দিয়ে বিডিআর বাহিনীর নাম পর্যন্ত মুছে দেওয়া হয় এবং পরিবর্তন করে রাখা হয় বিজিবি। বিজিবি সহ সেনাবাহিনীদের প্রধানের জায়গাটি এরপর হিন্দুদেরকে দিয়ে ভরে ফেলা হয় ভারতের নির্দেশে, যারা সবাই ছিল ভারতের মনোনীত এবং হাসিনার পদলেহনকারী। হাসিনাকে বারবার ক্ষমতায় আসতে তারাই সাহায্য করত, যেন তার মাধ্যমে ভারত বাংলাদেশকে চুষে খেতে পারে। সেজন্যই আল জাজিরা অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারি বাংলাদেশকে নিয়ে তৈরি করেছিল। হ্যাঁ, ফেলানি হত্যাকাণ্ডের জবাব হয়তো কঠিনভাবে দেয়া যেতে পারত যদি বাংলাদেশ রাইফেলস আজও অবশিষ্ট থাকত। এখন শুধু ভারত বাংলাদেশ সীমান্তে বাঙালিরাই মরছে। গত 17 বছর ধরে না হয়েছে কোনো বিচার, না হয়েছে বিজিবির পক্ষ থেকে কোনো কঠিন জবাব। হবেই বা কি করে? দেশের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা, মায়া মহব্বত আছে এমন মানুষই তো দেশের মেন জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে, যাদের কমান্ডে বাংলাদেশের পক্ষে অপারেশন চালানো যেত। আজ থেকে অনেক বছর আগে এই চিন্তাটি আমার মাথায় কাজ করেছিল, যখন আমাদেরকে বারবার বলা হতো যে অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টি পাকিস্তানের কাছে আমাদের দেশ বিক্রি করে দেবে। তখন আমি ভাবলাম যে পাকিস্তানের কথা বলে বলে তো এদিকে দলীয় লোকেরা ভারতের কাছে আমাদের দেশ তুলে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আমাদের মাঝে অ্যান্টি পাকিস্তানি মনোভাব তৈরি করে আমাদেরকে অ্যান্টি পাকিস্তানি বানিয়ে কি ভারতের কোলে আমাদেরকে ঠেলে দেওয়া হয়নি? এখানে 71-এর ইমোশনকে কাজে লাগানো হয়েছে। পাকিস্তানের ডর ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ রেখেছে এবং ওদিকে ভারতের সঙ্গে পেটে পেটে খাতির করেছে ক্ষমতা লোভী এই আওয়ামী লীগ সরকার। আমি চাই না এই দলটি আর বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকুক। এদেরকে অবিলম্বে নিষিদ্ধ করার উপদেশ দেব। যে কেউ হোক পাকিস্তান বা ভারতের কাছে আমাদের দেশকে তুলে দিতে চাইবে, তাদের কাউকেই স্পেয়ার করা হবে না।